তারা আসিফ নজরুলের সাথে দেখা করতে গিয়ে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই বৈষম্যের শিকার বিভিন্ন ক্যাডারের কর্মকর্তারা আসিফ নজরুলের সাথে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট পায়নি, তার ঘরে ঢুকতে পারেনি, তার অফিসে ঢুকতে পারেনি। কিসের গণঅভ্যুত্থান হয়েছে? সেই প্রশাসন যন্ত্রের উপরেই ডক্টর ইউনূস গিয়ে ভর করেছেন। আমি সরি, আগেই বলেছি, আই মাস্ট স্পিক দি ট্রুথ। প্রথমেই ভাঙা দরকার ছিল ওই সচিবালয়। আমি সচিবালয় ভাঙা বলতে আমি বিল্ডিং ভাঙতে বলি নাই, ওই কাঠামোকে ভাঙতে বলেছি। ডক্টর ইউনূসের সরকার ওই পতিত, ওই উচ্ছিষ্টভোগী শেখ হাসিনার ফেঁচিবাদের উচ্ছিষ্টভোগী সেই প্রশাসনের উপর ভর করে আছেন। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের সমান অধিকার, সমান মর্যাদা প্রতিষ্ঠার এই লড়াইয়ে অংশ নিয়েছিলাম। সেই স্বপ্ন যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে আমাদের লড়াই চলবে। এই গণঅভ্যুত্থানের ফসল হিসেবে অনেকেই এসেছে, তারা হয়তো মেটিকুলাসলি ডিজাইন। আই শুড সে আই মাস্ট স্পিক দি ট্রুথ। আমি এখন মনে করি এই 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী অনেকেই ক্ষমতায় এসেছে, তারা হয়তো মেটিকুলাসলি ডিজাইন, বাট গণঅভ্যুত্থান মেটিকুলাসলি ডিজাইন না, যার ফলে 8 অগস্ট হয়েছে। আপনারা জানেন বিদেশ থেকে বিভিন্ন লোকজনকে ধরে এনে বিভিন্ন কমিশন করা হয়েছে, সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে। গত 1 বছর ধরে সংস্কারের ডামাডুল চলছে। সম্ভবত 12টি সংস্কার কমিশন হয়েছে। ডক্টর আতিক মুজাহিদ 11টি সংস্কার কমিশন হয়েছে। শিক্ষা সংস্কার কমিশন কি হয়েছে? ডক্টর ইউনূস তার নেতৃত্বে, যার প্রতি আমাদের এত বড় প্রত্যাশা ছিল, তার নেতৃত্বে সরকার সংস্কারের ডামাডোল করছে শিক্ষা সংস্কার বাদ দিয়ে। আজ পর্যন্ত দেখেছেন ডক্টর ইউনূসের কোনো নীতি বিশ্ববিদ্যালয় সংক্রান্ত হয়েছে? বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে একবার তিনি বসেছেন যে গণঅভ্যুত্থান পরবর্তী দেশ পুনর্গঠনের জন্য কি করা উচিত? অথচ আমি ইতিহাসের ছাত্র, আমরা জানি যে একটা রাষ্ট্র যখন রেকটিফাই করার দরকার পড়ে, যখন একবারে আমূল পরিবর্তন করবার দরকার, সেই ফর্মুলা আসবে থেকে বিশ্ববিদ্যালয় থেকে। বিশ্ববিদ্যালয়ের জন্মই হয়েছে রাষ্ট্রকে রেকটিফাই করে দেওয়ার জন্য, রাষ্ট্রকে পথ দেখানোর জন্য। অথচ ডক্টর ইউনূসের এই সরকার বিশ্ববিদ্যালয়কে ভ্রুক্ষেপ করছে না, শিক্ষা ব্যবস্থাকে ভ্রুক্ষেপ করছে না। এটাকে আমাদের প্রত্যাশা ছিল। সেই মনে আরেকটি বিষয় আপনারা জানেন, এই শিক্ষার সাথে গভীরভাবে জড়িত আমাদের সিভিল সার্ভিস, সারা দেশের মানুষকে সেবা দেয় সিভিল সার্ভিস। আপনারা জানেন 25টি ক্যাডার আছে একদিকে, আরেকটি ক্যাডার একদিকে, সেই আমলাতন্ত্র প্রশাসন ক্যাডার। সেই প্রশাসন ক্যাডারের যে ফ্যাসিবাদী চরিত্র, আপনারা কি বলতে পারেন এক বিন্দু বদলিয়েছে? শেখ হাসিনা যে 15 বছর ধরে ফ্যাসিবাদী হয়ে উঠেছিল, দানব হয়ে উঠেছিল, এর প্রথম এবং প্রধান সহায়ক ছিল তো এই প্রশাসন। সেই প্রশাসন যন্ত্রের উপরেই ডক্টর ইউনূস গিয়ে ভর করেছেন। আমি সরি, আগেই বলেছি, আই মাস্ট স্পিক দি ট্রুথ। প্রথমেই ভাঙা দরকার ছিল ওই সচিবালয়। আমি সচিবালয় ভাঙা বলতে আমি বিল্ডিং ভাঙতে বলি নাই, ওই কাঠামোকে ভাঙতে বলেছি। ডক্টর ইউনূসের সরকার ওই পতিত, ওই উচ্ছিষ্টভোগী শেখ হাসিনার ফেঁচিবাদের উচ্ছিষ্টভোগী সেই প্রশাসনের উপর ভর করে আছেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন। আমি শেষ করছি, এই আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ হয়েছে 25 ক্যাডারের সমন্বয়ে। তারা বিভিন্ন সময় আমাকে ডাকে, আমি যাই। তারা তাদের বৈষম্য দূর করার জন্য যে আন্দোলনটা করছে, তার জন্যই সেই আন্দোলনের অনেক নেতাকে বরখাস্ত করা হয়েছে, তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। অত্যন্ত দুঃখের বিষয়। আমি তাদের কাছে শুনেছি, তারা আমার কাছে যায়, আমি তাদের অনুষ্ঠানে যাই, তারা আমাকে বলে, স্যার আজ পর্যন্ত আমরা ডক্টর ইউনূসের সাথে অ্যাপয়েন্টমেন্ট পাইনি। তারা আসিফ নজরুলের সাথে দেখা করতে গিয়ে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই বৈষম্যের শিকার বিভিন্ন ক্যাডারের কর্মকর্তারা আসিফ নজরুলের সাথে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট পায়নি, তার ঘরে ঢুকতে পারেনি, তার অফিসে ঢুকতে পারেনি। কিসের গণঅভ্যুত্থান হয়েছে? ফলে আমি ছাত্রদের উদ্দেশ্যে বলতে চাই, 15 বছর অনেক আন্দোলন হয়েছে, বিভিন্ন দল বিভিন্ন মতাদর্শ করেছে, কেউ খুব বেশি লাভবান হয়নি, কারণ মানুষ রাস্তায় নামেনি। অবশেষে কাদের অনুরোধে নেমেছে? ছাত্রদের অনুরোধে নেমেছিল রাস্তায়। ছাত্রদের প্রতি এদেশের মানুষের আকাঙ্ক্ষা সবসময় ছিল। 52 ভাষা আন্দোলন ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, 69-এর গণঅভ্যুত্থান ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, 71-এর মুক্তিযুদ্ধে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, 90-এর গণঅভ্যুত্থান ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, 24-এর গণঅভ্যুত্থান ছাত্ররা নেতৃত্ব দিয়েছে। ফলে বাংলাদেশের ইতিহাসের প্রত্যেকটি টার্নিং পয়েন্টে, প্রত্যেকটি অর্জনে কাদের ইতিহাস? ছাত্রদের ইতিহাস। ফলে আপনারা যারা শিক্ষার্থী আছেন, তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, আপনারা ভুল করবেন না।
আপনারা যদি ভুল করেন, আপনাদের প্রতি যদি এদেশের মানুষের আস্থা ভেঙে যায়, তাহলে ভবিষ্যতে যদি আবার কোনো ফেসিবাদ আসে, সেই ফেসিবাদের বিরুদ্ধে মানুষ রাস্তায় নামবে না, কারো কথায় নামবে। আমি বলে দিচ্ছি, আমি ইতিহাসের শিক্ষক, ইতিহাসের ছাত্র, ফলে আপনারা যেন ফেসিবাদী হয়ে না ওঠে। ছাত্রদের যেই দলগুলো হচ্ছে, ছাত্রদের যেসব কর্মকাণ্ড, তার মাঝে কিন্তু ফেসিবাদের গন্ধ আমরা পাচ্ছি। প্লিজ, আমি আপনাদের সাবধান করে দিচ্ছি। সরি, আপনাদের অনেক কষ্ট দিয়েছি, আর দীর্ঘ করব না। সর্বশেষ, থ্যাংক ইউ। সর্বশেষ যেটা বলতে চাই সেটি হচ্ছে, আমরা ৩৬ জুলাই আর চাই না। আমাদের রক্তাক্ত জুলাই আমরা চাই না। আমাদের সন্তানদের রক্তে রাজপথ রঞ্জিত হবে সেই সময় আমরা আর চাই না। কিন্তু আমরা দেশের গুণগত পরিবর্তন চাই, আর সেই গুণগত পরিবর্তনের জন্য, এদেশের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য একটি দীর্ঘস্থায়ী বুদ্ধিবৃত্তিক আন্দোলন গড়ে তুলতে হবে। আমাদের ছাত্ররা যারা রাজনীতি করছে গত 1 বছরে, তাদের রাজনীতিও এখন ওই স্লোগান নির্ভরই আছে। আগে স্লোগান শুনতাম জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, এখন শুনি ঢাকা না দিল্লি, দালালি না রাজপথ ইত্যাদি। আমি সরি, শুধু স্লোগান দিয়ে বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। একটা বুদ্ধিবৃত্তিক আন্দোলন গড়ে তুলতে হবে, যার একটা প্রমাণ দিয়েছেন। আপনার পুরো নামটা আমি একটু উচ্চারণ করতে চাই, রাফেজ সালমান রিফাত। আই স্যালুট ইউ, আপনি যে এই বক্তব্যটি দিয়েছেন। আমি আমার শিক্ষার্থীদের কাছ থেকে এখন এই ধরনের কথা প্রত্যাশা করি। এই শুধু ঢাকা, আপনি চিৎকার করে গলা ফাটাচ্ছেন ঢাকা না দিল্লি, তাতে কি আসবে যাবে, আমার কি অর্জন হবে? ডক্টর আতিক মুজাহিদ বসে আছেন, আমরা কয়েক মাস আগে সিলেট বিশ্ববিদ্যালয়ে আমি একটি বক্তব্য দিয়েছি। আমাদেরকে কৌশল ঠিক করতে হবে। আপনারা কি কোনো সেল করেছে? আমি জানি না, ছাত্ররা কি কোনো গবেষণা সেল করেছে যে দিল্লির সাথে আমাদের দাসত্বের কোন কোন জায়গাগুলো তৈরি হয়ে আছে, আমরা কোন কোন জায়গায় দাসত্ব বরণ করে, সেগুলো স্টাডি করতে হবে, রিসার্চ করতে হবে, আমাদের কৌশল ঠিক করতে হবে। যেই দ্বিপাক্ষিক চুক্তিগুলো হয়েছে সেগুলো নিয়ে প্রয়োজনে আমাদের, আপনারা জানেন কিছু চুক্তির এক্সিট ক্লজ নাই, সেগুলো নিয়ে আমাদের স্টাডি করতে হবে। কেন একটা আন্তর্জাতিক চুক্তির, দ্বিপাক্ষিক চুক্তির এক্সিট ক্লজ নেই, সেটা নিয়ে আমরা আন্তর্জাতিক আদালতে যেতে পারি। আপনারা কি এগুলো কোনো স্টাডি করছেন? শুধু ঢাকা না দিল্লি বললে হয়ে যাবে? আই এম সরি, আপনাদের তো গলা ফাটিয়ে ফেলছেন। ফলে আমি আপনাদের সাথে কাছে আহ্বান রাখবো, 24-এর গণঅভ্যুত্থান অনেকেই অতি উৎসাহীরা বিপ্লব বলছে। আমি সরি, এটা বিপ্লব না, এটা গণ অভ্যুত্থান, একটি স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান। তবে সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি বিপ্লবের পথ উন্মোচিত হয়েছে। একটি পথ উন্মোচিত হয়েছে 24-এর এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। এই বিপ্লবের পথটি দীর্ঘ হবে, এবং এই দীর্ঘ পথে আজকের নায়করা ভিলেনেও পরিণত হতে পারে। আমি সাবধান করে দিচ্ছি, আজকে যারা নায়ক তারা আগামীকাল ভিলেনে পরিণত হতে পারে। যদি এদেশের মানুষের আকাঙ্ক্ষা নিয়ে, এদেশের মানুষের স্বপ্ন নিয়ে সিনেমা খেলা হয়, তাহলে কিন্তু এদেশের মানুষ তাদেরকে ভিলেন হিসেবে পরিচিত করে দেবে। ফলে আমি আপনাদের প্রতি আহ্বান জানাবো। এবং আরেকটি বিষয় লাস্ট বলে শেষ করি, ওই নর্থ সাউথের ক্লাসের আরেকটি কথা বলি না আপনাদেরকে। নর্থ সাউথের ওই ওপেন ডিসকাশনের প্রথম ক্লাসে আমার এক ছাত্র একটু দুষ্ট ছাত্র, আমি আমার দুষ্ট ছাত্রদের পছন্দ করি, যারা একটু দুষ্ট কথা বলে ক্লাসে, আমাকে খুব হেসে হেসে বলতেছে, স্যার আপনি এখন কোন ইতিহাস পড়াবেন? এটা বলেই শেষ করব। বুঝতে পারছেন প্রশ্নটা? জুলাই গণ অভ্যুত্থানের বিরতির পরে ক্লাসে গিয়েছি, আমি বাংলাদেশের ইতিহাস পড়াই, ইমার্জেন্সি বাংলাদেশ পড়ে। আমাকে প্রশ্ন, স্যার আপনি এখন কোন ইতিহাস পড়াবেন? আমি হেসে বলেছিলাম, তোমার প্রশ্নটি অত্যন্ত কিউট একটা প্রশ্ন, আর তোমার প্রশ্নের জন্য আমার একটা কিউট আনসারও আছে। আর সেই আনসার হচ্ছে, আমি আগে যে ইতিহাস পড়িয়েছি এখনও আমি সেই ইতিহাসই পড়াবো। কারণ একজন ইতিহাসের শিক্ষক হিসেবে শেখ হাসিনার ফেসিবাদের সময় আমি ফেসিবাদের গল্প শোনাইনি, আমি কোনো মুজিববাদের গল্প শোনাইনি, আমি ইতিহাস পড়িয়েছি। সুতরাং আমাকে আমার ইতিহাস পরিবর্তন করার কোনো দরকার পড়বে না। 24-এ যা হয়েছে তার মধ্য দিয়ে 1971 সালে যা হয়েছে তাকে পরিবর্তিত হওয়ার কোনো সম্ভাবনা আছে? 1952 সালে যা হয়েছে সেটা কি 24-এর ঘটনার মধ্যে দিয়ে পরিবর্তন হয়ে গেছে? নো। এবং সেই 52-এর ভাষা আন্দোলনের যে প্রত্যাশা, 69-এর গণ অভ্যুত্থানের প্রত্যাশা, আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রত্যাশা, সমতা, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, তার সাথে 24-এর গণ অভ্যুত্থানের প্রত্যাশার কোনো ফারাক নেই, এক এবং অভিন্ন। ফলে আমরা 24-এর গণ অভ্যুত্থানে অংশ নিয়েছি একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তোলবার জন্য। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের সমান অধিকার, সমান মর্যাদা প্রতিষ্ঠার এই লড়াইয়ে অংশ নিয়েছিলাম। সেই স্বপ্ন যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে আমাদের লড়াই চলবে, এবং সেই লড়াই আমি আপনাদের সবাইকে আহ্বান জানিয়ে
সারা বাংলাদেশে আমার শিক্ষার্থীরা আমার অস্তিত্ব, একজন শিক্ষক হিসেবে আমার অস্তিত্ব। আমি শিক্ষকতা আমার অস্তিত্ব মনে করি। সেই শিক্ষার্থীদেরকে যখন হত্যা করা হয়েছে, তখন আমি যা বলেছি সেটা আমার দায়িত্ব ছিল। এর জন্য কোনো বিনিময়, কোনো প্রতিদান, কোনো ক্রেডিট প্রত্যাশা করা কি ঠিক? একেবারে ঠিক। ফলে আমি যেটা করেছি সেটা আমার দায়িত্ব পালন করেছি। এবং সেই সময়টা আপনারা ছিলেন, আমার সামনে আমার শিক্ষার্থী, বিপন্ন শিক্ষার্থীরা দাঁড়িয়ে আছে। তারা রাতে ঘুমোতে পারে না, তারা তাদের ভাইদের হারিয়েছে। কারো মুখের দিকে আমি তাকাতে পারছিলাম না। এবং প্রতিদিন রাত দিন 24 ঘন্টা তাদের যে বিপন্নতার খবরগুলো আসছিল, আমি তো শুধু বক্তব্য দিইনি, সারাক্ষণ তো এই আন্দোলনে ছিলাম। জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীদের তাদেরকে পুলিশ ধরেছে, সেখান থেকে ছাড়ানো আমি একা নই, আমাদের আরও কিছু শিক্ষক ছিলেন। তাদেরকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে নিয়ে আসা, তাদেরকে রাতে থাকার ব্যবস্থা করা, তাদের খাওয়ার ব্যবস্থা, নানান কিছু আমাদের করতে হয়েছে প্রতিনিয়ত। সেই অবস্থায় সেই বিপন্ন শিক্ষার্থীদের সামনে যখন দাঁড়িয়ে বক্তব্যটি শেষ করলাম, আমার জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত সেটি। আমার বক্তব্যটি যখন শেষ করলাম কবি নবরণ ভট্টাচার্যের সেই চরণগুলি দিয়ে, আমি দেখলাম আমার সেই বিপন্ন শিক্ষার্থীরা সবাই কাঁদছে। এটি আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া, এটি আমার জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতি। শেষ করছি কবিতার সেই চরণগুলো উচ্চারণ করার মধ্য দিয়ে। আমি জানি না, ভুল হয়ে যেতে পারে। যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায়, আমি তাকে ঘৃণা করি। যে ভাই এখনো নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে, আমি তাকে ঘৃণা করি। যে শিক্ষক, বুদ্ধিজীবী, কবি ও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না, আমি তাকে ঘৃণা করি। এই মৃত্যু উপত্যকা আমার দেশ না, এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না, এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না, এই রক্তস্নাত কসাইখানা আমার দেশ না। ধন্যবাদ সবাইকে। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, আমার কথা শুনবার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। জুলাইয়ের সকল শহীদদেরকে আবারও শ্রদ্ধা জ্ঞাপন করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে